প্রতিদিন ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে সেটা প্রায় হারিয়ে যেতে বসেছে সেই আলোচনা। রেশন কার্ড আইদার লকড হয়ে যাচ্ছে, অথবা এমআর ডিলারের পক্ষ থেকে বলা হচ্ছে রেশন দেওয়া হবে না সামনের সপ্তাহ থেকে, যদি আপনাদের নাম ডিলিট লিস্ট থেকে আপনাদের নাম আবার ইনক্লুডেড হয়। পাসপোর্ট করতে অসুবিধা, পাসপোর্ট রিনিউয়াল করতে অসুবিধা হচ্ছে, ল্যান্ড রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ডোমিসিয়াল সার্টিফিকেট পেতে অসুবিধা হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না। এই ভুক্তভোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। 34 লক্ষের অধিক মানুষের নাম ডিলিট হয়ে গেছে। কিছু মানুষের আন্ডার অ্যাডজুডিকেশন আছে। 28/2 যে লিস্ট, যে লিস্টের পরে অনেকেই আছেন ফর্ম 6 ফিল আপ করেছেন। ফর্ম 6 এখনো পর্যন্ত তার ফেট দেওয়া হয়নি। সেট টাইট আবার দ্য ম্যাটার। ইন দ্য মিন হোয়াইল ফর্ম 6-এ আপনারা সকলেই জানেন যে একটা পরিবর্তন এসছে। আমি সত্যিই বুঝতে অপারগ হয়ে যাচ্ছি যে এই ফর্ম 6-এর এই পরিবর্তন কিভাবে সম্ভব। দেখুন, আমাদের যে ইলেকটোরাল রোল, সেই ইলেকটোরাল রোল সম্পর্কিত যে আইন, আপনারা অনেকেই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের কথা অলরেডি শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রুল 1960, সেই রুল অনুযায়ী এই যে ফর্ম 6, ফর্ম 7-এর কথা শোনেন, সেই ফর্ম 6 এবং ফর্ম 7 প্রতিটি ফর্মই সেই রুলে নির্দিষ্টভাবে বর্ণিত আছে। একটা নোটিফিকেশনের মাধ্যমে সেটা কিভাবে সম্ভব তারাই বলতে পারবেন যারা করেছেন। দেখবেন ফর্ম 6-এর মাথায় লেখা থাকে সি রুল 13(1) and 26। সেখানে নির্দিষ্টভাবে ফরম্যাট থাকে। সেই ফরম্যাটে টু দ্য ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ... Assembly Parliamentary Constituency, sir, I request that my name be included in the electoral roll for the above constituency, particular in support of my claim for inclusion in the electoral roll are given below. Applicant details, name, surname, age as on 1st January সেই রেসপেক্টিভ ইয়ারে। এরকম করে ফরম্যাটটা আছে। এখানে কিন্তু তার বাবা মার নাম ডিলিট হয়ে গেছে কি হয়নি এরকম কোনো প্রভিশন মূল ফর্মে নেই। এখন বেশিরভাগ ফর্মই ফর্ম 6-এর ফেট দেওয়া হচ্ছে। ইভেন নতুন যে যারা 18 বছর পূর্ণ হচ্ছেন তাদের বাবা মার নাম যদি ডিলিট হয়ে যায় নামের ভুলবশত কারণে, 6 জনের অধিক সন্তান থাকার কারণে, তাহলে যিনি 18 বছরে পা দিলেন তার নাম ইনক্লুড হবে না কেন? নাম ডিলিট হয়েছে কিসের জন্য এবারে? তার কারণ এবারে সুপ্রিম কোর্ট খুব নির্দিষ্টভাবে দুবার 142 এক্সারসাইজ করেছেন। একবার হচ্ছে জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করেছেন 700, তার মধ্যে 500 এই রাজ্যে, 200 বাইরের রাজ্যে। আর ইলেকশন কমিশন এনুমারেশন ফর্মে 2002 সালের লিস্টের সঙ্গে সেটা লিঙ্ক করেছেন। 2002 সালের যে লিস্ট সেটা বাংলায় লেখা একটা লিস্ট, প্রত্যেকের নাম দেখবেন বাংলায় লেখা আছে, সেটার সাথে ট্যালি করেছেন যারা করেছেন বেশিরভাগ ক্ষেত্রে। কারণ বাইরের রাজ্যের যা জুডিশিয়াল অফিসাররা এসে কতটা বুঝেছেন তারাই বলতে পারবেন। আমি জানি না 200 জুডিশিয়াল অফিসারই বাংলা সম্পর্কে কতটা ওয়াকিবহাল। তারপরে তাদের নাম ডিলিট হয়েছে। যে বিয়োজিত তালিকা, সেই বিয়োজিত তালিকায় কোথাও কোনো রিজন অ্যাসাইন করা হয়নি। এবার উইদাউট অ্যাসাইনিং এনি রিজন তার এগেনস্টে অ্যাপিল করতে হবে সুপ্রিম কোর্ট। সেই সময় যেহেতু ভোট ছিল সামনে, নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট গুড ইন্টেনশনে এবং খুব যথার্থভাবেই 142 এক্সারসাইজ করলেন। 142 কখন এক্সারসাইজ করা হয়?
একেবারে নির্দিষ্টভাবে আন্ডার আর্টিকেল 142 আমাদের সংবিধানে নির্দিষ্টভাবে বলা আছে কখন করা হয়, ফর ডুইং কমপ্লিট জাস্টিস। আমি অন্য কিছু বলবো না, আমি শুধু সুপ্রিম কোর্টের জাজমেন্টেরই অংশ, এটা আমার কোনো ইয়ে নেই, এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টের অংশ, শুধু পড়ব। এবং এই জাজমেন্টটি 16 নম্বর প্যারাগ্রাফে একেবারে নির্দিষ্টভাবে খুব 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 ইন্টারেস্টিং লাগলো। ফার্দারমোর, the power under Article 142 in our considered view cannot be used in total violation of the law. When a minimum sentence is prescribed by law, this court cannot, in exercise of its power under Article 142, pass an order totally contrary to law. If such power could be used in a food adulteration case to impose a sentence lower than a minimum prescribed, then even in a case of murder and rape, this court applying the same principles could impose a sentence less than the minimum. This, in our opinion, is not the purpose of Article 142. We have no doubt in our mind that power under Article 142 cannot be exercised in such a manner that they make a mockery of the law itself. 142 নিশ্চিতভাবে এমনভাবে এক্সারসাইজ করা হবে না যেটা সেটা মকারি অফ ল। আমাদের সংবিধানে নিশ্চিতভাবেই এই প্রভিশনটি উল্লেখ আছে ফর ডুইং কমপ্লিট জাস্টিস। এটি নির্দিষ্ট সময় দাঁড়িয়ে পরিস্থিতির বাধ্যবাধকতায় তৈরি পরিস্থিতি ফার্দার যে কমপ্লিকেশন সেটা বাড়াচ্ছে। চিকিৎসা জগতে যেমন মানুষের এই স্বাভাবিকভাবে জ্বর, কাশি, সর্দি এসব হয়, এবার জ্বর, কাশি, সর্দি, কেউ পা ভেঙে গেছে, পা ভাঙার চিকিৎসা করতে গিয়ে হয়তো ডান পা ভেঙে গেছে, ডাক্তার বাঁ পায়ে হয়তো সেলাই করেছেন, বাঁ পায়ে চিকিৎসা করেছেন, তারপরে বাঁ পাটা আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ডাক্তার ক্রিয়েটেড প্রবলেমকে বলা হয় আয়েট্রাজেনিক প্রবলেম। এখন আমি জানি না, এর বেশি কিছু আর বলবো না, কিন্তু এটা ঠিক আমাদের সংবিধানে আমাদের দেশে যে ক্ষমতার বিন্যাস দিয়েছে তাতে এক্সিকিউটিভকে একটা নির্দিষ্ট কাজ দিয়েছে, লেজিসলেটরদের একটা নির্দিষ্ট কাজ দিয়েছে, এবং জুডিশিয়ারির একটা নির্দিষ্ট কাজ আছে। এক্সিকিউটিভের কাজ নিশ্চিতভাবেই এক্সিকিউশন, প্রশাসন পরিচালনা, আর লেজিসলেটরদের কাজ অর্থাৎ আইনসভার সদস্যদের কাজ আইন তৈরি করা। জুডিশিয়ারি তৈরি আইন মোতাবেক এক্সিকিউটিভরা কাজ করছে কিনা, বা প্রতিষ্ঠিত আইন অনুযায়ী ধরুন কেউ যদি আইনের ভঙ্গ করে, সে আইন ভঙ্গ করার জন্য উপযুক্ত শাস্তি প্রদান বা অন্যান্য যা যা আইনি প্রভিশন রয়েছে সেগুলোর ইমপ্লিকেশন হচ্ছে কিনা প্রপার সেটা দেখা, বিচার করা। জুডিশিয়ারি সাধারণভাবে লেজিসলেট করে না, কিন্তু আমাদের সংবিধানে বলা আছে সুপ্রিম কোর্ট যে আইন প্রণয়ন সেটা ল অফ দ্য ল্যান্ড। এবার এই দুটোর মধ্যে ফ্যালাসি কি? ধরুন একটা আইন সুপ্রিম কোর্ট কখন 142 এক্সারসাইজ করে, অনেক জাজমেন্ট আছে এই নিয়ে। সাধারণভাবে যেখানে আইন আছে সেখানে 142 সাধারণভাবে এক্সারসাইজ হয় না। হ্যাঁ, কখন হয়? ফর ডুইং কমপ্লিট জাস্টিস। এখন এই কমপ্লিট জাস্টিস এর তো আর এটা ডিসাইড করবে কে? আদালত নিজেই। ফলে এই কমপ্লিট জাস্টিসের জন্য যে উদ্ভূত পরিস্থিতি, সেটা যদি মানুষের শিরপ্রীড়ার কারণ হয় তাহলে কি করতে হবে? এখন আজকের দিনে দাঁড়িয়ে 34 লক্ষ অ্যাপিল পেন্ডিং,
দৈনিক ডিসপোজাল রেট কত। এখনো পর্যন্ত প্রথম দিন থেকে বলে আসছি, ডেডিকেটেড ওয়েবসাইট নেই, অর্ডার আপলোড হচ্ছে না, ডাকার পদ্ধতি প্রকরণ এখনো পর্যন্ত একটা পাবলিক নোটিশ নেই, এখনো পর্যন্ত কজ লিস্ট, অর্ডার আপলোড কোনোটাই হচ্ছে না। যারা ইনক্লুড হচ্ছেন বা এক্সক্লুড হচ্ছেন কেউ বলতে পারছেন না কেন ইনক্লুড হচ্ছেন বা কেন এক্সক্লুডেড হয়েছে। কারণ নিশ্চিতভাবে ট্রাইব্যুনাল রায় দিয়েছেন, কিন্তু সেই রায় কোথায় পাবেন? শুধু স্ট্যাটাসে দেখাচ্ছে, ইসিআই নেটে গেলে হয় ইনক্লুশন অথবা এক্সক্লুশন, ইনক্লুডেড ফ্রম দ্য ইরোল অর এক্সক্লুডেড ফ্রম দ্য ইরোল। ইনক্লুডেড হচ্ছে অথবা এক্সক্লুডেড হচ্ছে, চাতক পাখির মতো চেয়ে আছে। আর ইন দ্য মিন হোয়াইল এই সমস্ত অসুবিধাগুলো হচ্ছে। কিছু মামলা যেগুলো ভোটের আগে যারা ভোটে দাঁড়াবেন তাদের জন্য, কিছু মামলা সেগুলো আর্জেন্সি, তারা ক্যান্ডিডেট ছিল, মোহতাব শেখ, কেজাবুদ্দিন সহ কয়েকজনের, তাদের হয়েছে। আবার কিছু আর্জেন্সি আছে আদালতও, সেগুলোর ভিত্তিতে আদালত বলছে এক্সপিডিশিয়াস হিয়ারিং করো, তারপরে সেই অর্ডার কিছু জনের আবার তার ভিত্তিতে নেওয়া সম্ভব হয়েছে, কিছু জনের এখনো স্টিল পেন্ডিং আছে। কেউ যাবেন বিদেশ, আজকে একজন এসেছিলেন ডাব্লিউবিসিএস অফিসার, ডাব্লিউবিসিএস পেয়েছেন, মামলা পেন্ডিং, স্টিল পেন্ডিং। ডক্টর পেন্ডিং। এরকম আমি শুধু এদের প্রবলেম বলছি না, আমি বলছি যে মানুষটি রেশনের উপর 2 কিলো চাল 3 কিলো গমের উপর নির্ভরশীল, সে কোথায় খুঁজে বেড়াবেন, সে কোথায় দৌড়ে বেড়াবেন? ট্রাইব্যুনাল কলকাতায়, জোকাতে, মুর্শিদাবাদের মানুষ, মালদার মানুষ, জলপাইগুড়ি মানুষ, নদিয়ার মানুষ, ট্রাইব্যুনালে গেলে ট্রাইব্যুনালের অ্যাক্সেস নেই। কি 4 মামলা উপযুক্ত, সে সাংঘাতিক নিরাপত্তা, সেখানে গিয়ে 4 মামলা ধরবে, তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে তিনি যাবেন বা তার আইনি। এই করে চললে আগামীতে কত বছর লাগবে কেউ জানে না। আইনে কি প্রভিশন ছিল? আইনে প্রভিশন অত্যন্ত ক্লিয়ার, এটা একেবারে এক্সিকিউটিভ ওয়ার্ক, জুডিশিয়াল ওয়ার্ক না এটা। হ্যাঁ, নিশ্চিতভাবে এক্সিকিউটিভ ওয়ার্কের যে ধাপগুলো সেগুলো পূর্ণ হয়ে গেলে জুডিশিয়াল রিভিউর জন্য, কারণ ভারতবর্ষে জুডিশিয়াল রিভিউ ভারতবর্ষের সংবিধানে একটা বেসিক স্ট্রাকচার। সেই জন্য জানেন যে ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরেও এল চন্দ্রকুমারের মামলায় সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে সেই ট্রাইব্যুনালের এগেনস্টে হাইকোর্টে যে দেখছেন, এই যে ক্যাটের স্যাটের মামলার অর্ডারের পরিপ্রেক্ষিতে সেগুলোকে চ্যালেঞ্জ করা যায় হাইকোর্টে। আপনি যদি দেখেন সংবিধান সংশোধনে এই ট্রাইব্যুনালগুলো তৈরি করা হয়েছিল, এবং এই ট্রাইব্যুনাল প্রাথমিকভাবে এই ট্রাইব্যুনাল তৈরির পারপাস কি ছিল? পারপাস ছিল যে সাংবিধানিক আদালতে মামলার সংখ্যা বাড়ছে, অ্যাডজুডিকেশন দেরি হচ্ছে। আপনারা জানেন পার্ট 14A ট্রাইব্যুনাল আর্টিকেল 323A এবং 323B ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, অর্থাৎ সংবিধান সংশোধন এনে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। কিন্তু এল চন্দ্রকুমারের মামলায় সুপ্রিম কোর্ট বলল যে ট্রাইব্যুনালের এগেনস্টে অ্যাপিল লাই করবে ডিভিশন বেঞ্চ। ট্রাইব্যুনালগুলোর অবস্থাও কি আমাদের রাজ্যে? স্যাট, কোনো না জুডিশিয়াল মেম্বার রয়েছে না অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার রয়েছে, ট্রাইব্যুনাল বন্ধ। সেই জন্য আমাদের রাজ্যে, আমাদের এই হাইকোর্টেই সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিলেন যে হ্যাঁ, সিঙ্গেল বেঞ্চেই ট্রাইব্যুনালের মামলা লাই করবে, যেহেতু স্যাট বন্ধ।
কারণ না হলে যে তিনটে ধাপ, প্রথমে ট্রাইব্যুনাল, তারপরে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্টে, তিনটে ফোরাম, যদি ট্রাইব্যুনালই না থাকে তাহলে আমি যদি ডিরেক্ট ডিভিশন বেঞ্চে আসতে হয় তাহলে একটা ফোরাম তো আমি লস করে ফেলছি, অর্থাৎ প্রপার অ্যাডজুডিকেশন হচ্ছে না। এই কলকাতা হাইকোর্ট বললেন না সিঙ্গেল বেঞ্চের রায় মামলা লাই করবে। আর যদি ট্রাইব্যুনালে পেন্ডিং থাকে, কলকাতা হাইকোর্টের আবার সিঙ্গেল বেঞ্চ একটা রায় দিলেন, যদি ট্রাইব্যুনালে পেন্ডিং থাকে তাহলে পেন্ডিং কেসগুলোর জন্য ডিভিশন বেঞ্চ, নতুন মামলার জন্য সিঙ্গেল বেঞ্চ, পেন্ডিং মামলার জন্য, কারণ পেন্ডিং যেহেতু পেন্ডেন্সি যেহেতু আছে সেই জন্য ডিভিশন বেঞ্চ। যাই হোক, সেটা অন্য বিষয়। তো সংবিধান সংশোধন এনে যে ট্রাইব্যুনাল তৈরি, যেখানে এক্সিকিউটিভের পাওয়ার দেওয়া আছে, এম্পাওয়ার করা আছে, সাবস্টিটিউশনের ফলে প্রলংনেস বাড়ছে, ধোঁয়াশা তৈরি হচ্ছে। এইভাবে যদি মানুষজনগুলো, কারণ এটা সম্ভব না এত দীর্ঘদিন ধরে, কারণ জুডিশিয়াল মাইন্ডসেট, জুডিশিয়াল ওয়ার্ক সেটা অন্য ধরনের। সেখানে প্রপার সমস্ত ডকুমেন্ট দেখে তারপরে প্রপার অর্ডার পাস করে, এই যে ট্রাইব্যুনাল সেগুলো কিন্তু অর্ডার পাস করছে, কিন্তু অর্ডারটা আপলোড হচ্ছে না, বিচারপতিরা কিন্তু অর্ডার পাস করছে, কিন্তু এটার যে প্রসিডিউরাল কাজ সেটা, অর্থাৎ বিশেষ করে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটা, সেই অর্ডারটা সার্টিফাইড কপি তুলতে পারবেন, কেন পারবেন না? ট্রাইব্যুনাল যদি সেই অর্ডারটা কেউ এগ্রিভড হন, কেন সেটা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু সে পাবেন কোথায় অর্ডারটা? ফলে এখানেই মূল গল্পটা রয়ে গেছে। মানুষজন যারা এতদিন পর্যন্ত, কারণ দেখেছিলেন যে উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট এই ট্রাইব্যুনালগুলো তৈরি করেছিল সেটা হচ্ছে ভোটের আগেই, সেই জন্য ইভেন ওই যে লিস্ট ফ্রিজিং ডেট, সেই ফ্রিজিং ডেট কিন্তু এক্সটেন্ড করেছে, যাতে ট্রাইব্যুনালের মাধ্যম দিয়ে সকলের নাম মানে অ্যাডজুডিকেশন সম্ভব হয়, সকলের না হলে অন্ততপক্ষে একটা ভালো চাঙ্কের। এবং দেখেছিলেন যে এই সুযোগও দিয়েছিল যদি ট্রাইব্যুনাল নাম ইনক্লুড করে তাদের জন্য সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি করে, এবং সেটা খুব স্বল্প সংখ্যক, কয়েকজন হাতে গোনা। এবং এখনো পর্যন্ত প্রতিদিন কত অ্যাডজুডিকেশন হচ্ছে, কারণ আপনি কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে চলে যান, পেন্ডিং মামলা, কি মামলা ধরলো, কি অর্ডার হলো, কেস স্ট্যাটাস থেকে শুরু করে সবটাই পেয়ে যাবেন। অথচ ট্রাইব্যুনালের ক্ষেত্রে সেটা হচ্ছে না, মানুষের মধ্যে ধোঁয়াশা বাড়ছে, কবে তার ম্যাটার ধরবে। অন্ততপক্ষে একটা পাবলিক নোটিশ, যেখানে সে জানতে পারবে, বুঝতে পারবে যে অন্ততপক্ষে আমার এত বছর পরে আমারটা ধরার সম্ভাবনা আছে, বা এই ডেটে ধরবে। নাহলে যেটা অসুবিধা হচ্ছে, সামনে লোকসভা ভোট 2029, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে মানুষ রেশন পাচ্ছেন না, যে মানুষ পাসপোর্ট পাচ্ছেন না, যে মানুষ ল্যান্ড রেজিস্ট্রেশন করতে পারছে না, যে মানুষ ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে না, যে মানুষ ডোমিসাইল সার্টিফিকেট পাচ্ছে না, তারা যাবেন কোথায়? তারা পাগলের মতো ছুটে বেড়াচ্ছে এখান থেকে সেখানে। গতকাল 13 তারিখ অধীর চৌধুরী মহাশয় তিনি এক সমাবেশে ডাক দিয়েছিলেন, প্রচুর মানুষ এসেছেন, তিনি নিজে ফোন করেছিলেন, জানালেন, এবং প্রচুর মানুষ দেখলাম। মানুষজন, বামেরা, সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দল, কংগ্রেস, তারা চেষ্টা করছেন। কিন্তু আমি বলছি, আইএসএফ, নওশাদ সিদ্দিকী তিনি নিজে মামলা করেছেন, আমি তার মামলা করছি, চৌধুরী সাহেব, অধীর রঞ্জন চৌধুরী সাহেব মামলা করেছেন, এতে দ্রুততার সঙ্গে অন্ততপক্ষে ট্রাইব্যুনাল যাতে ব্লক স্তরে তৈরি হয়, এতে টাইম বাউন্ড ম্যানারে এটা এই অ্যাপিলগুলো নেওয়া যায়, সম্ভব হয় দ্রুততার সঙ্গে। কারণ ট্রাইব্যুনাল কলকাতায় আছে, জোকায় আছে, এটা দিয়ে
মুর্শিদাবাদের মানুষ বা নদিয়ার মানুষ, তাদের এই যে মুর্শিদাবাদের 5.5 লক্ষ মানুষের নাম ডিলিট, তাদের নাম কবে উঠবে? তারা রেশন পাচ্ছেন না, তারা পাসপোর্ট পাচ্ছেন না, তারা ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না। নদিয়ার ক্ষেত্রেও সেম গল্প, উত্তর 24 পরগনার সেম গল্প, প্রতিটি জেলারই সেম গল্প। এবার মুর্শিদাবাদের সংখ্যা বেশি, মালদায় সংখ্যা বেশি, সেখানে বিচারপতির সংখ্যা মাত্র 2টো মুর্শিদাবাদের ক্ষেত্রে। প্রতিদিন তো জুডিশিয়াল ম্যাটার, তার একটা 3 পাতার অর্ডার লিখতে গেলে সময় লাগবে, কিন্তু আইনে বলা ছিল সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ। কারণ আপনারা জানেন যে যেভাবে কাজ চলে, বিডি অফিস, এসডি অফিস, ডিএম অফিস, সেখানে যেভাবে যে পদ্ধতিতে ডিল করা হয় জুডিশিয়াল অথরিটির সামনে, অর্থাৎ একজন বিচারপতির ডিলিং পদ্ধতিতে এক নয়। কারণ তিনি সমস্ত কাগজ দেখবেন, সমস্ত নথি দেখবেন, অর্ডার পাস করবেন। কারণ এক্সিকিউটিভ মাইন্ডসেট, এক্সিকিউটিভ ওয়ার্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক আর জুডিশিয়াল ওয়ার্ক একই ফরম্যাটে চলে না। ফলে আমাদের দেশের সংবিধানে যে সংবিধান স্বীকৃত এই ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, ক্ষমতার যে বিন্যাস, সেই বিন্যাসের নির্দিষ্ট পারপাস আছে। সেই পারপাসটা কি? সেই পারপাসটা হচ্ছে যে একটা ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট নিয়ে যাতে বেশি সংখ্যক মানুষকে ইনক্লুড করা যায়। এক্সক্লুশন আমাদের পারপাস না, অ্যাকোমোডেট করা আমাদের পারপাস। অদ্ভুতভাবে এবারে এসআইআর এ একটা এক্সক্লুশন মেথোডোলজি চলে, এক্সক্লুড করা। 2002-কে ইয়ার্ডস্টিক ধরাটা, অনেকে আছেন, একজন এসেছিলেন যেমন, তার বাবা মা 2002-এর আগে মারা গেছে, 2002-এর, আর তার 2002-এর পরে তার নাম উঠেছে, আর তাকে বলেছে যে তোমার বাবা মা নাম দিতে হবে, না হলে অন্য দেওয়া যাবে না। সবাই তো আর যে সব আইন জেনে বুঝে এনুমারেশন ফর্ম ফিল আপ করবে এরকম বিষয় না। এবার তার ফর্ম যদি জুডিশিয়াল অফিসারের সামনে পড়েছে, কিভাবে ডিল হয়েছে বুঝতেই পারছেন, কোনো অর্ডার নেই, কিভাবে ডিল হয়েছে বুঝতেই পারছে না সে। তার নাম ডিলিট হয়ে গেছে, অ্যাপিলের সামনে পেন্ডিং, এখন সে মাথায় হাত দিয়ে বসে আছে। এখন তিনি এই কথাগুলো তিনি গিয়ে ডিএম অফিসে বলতেন, তাহলে যেভাবে ডিল হতো, এখানে ওই 1000 ক্যারেক্টারের মধ্যে অ্যাপিলে সম্ভব নাই হতে পারে। সবাই যে পেসিভ দারুণ লিখতে এরকম বোঝার কোনো কারণ নেই। অ্যাপিল আমি কপাতার লিখবো, আমি ঠিক করব, বলতে পারেন যে অ্যাপিল এই এত পাতার মধ্যে লিখতে হবে। যা মামলার বিষয়বস্তু সেটা তো লেখার সুযোগ দিতে হবে। আপনি একটা ফরম্যাট করে দিয়েছেন অনলাইন, 1000 ক্যারেক্টার, সবার যে 1000 ক্যারেক্টারে সম্ভব অ্যাপিল লেখা তা না, 1000 শব্দ না, 1000 ক্যারেক্টার। আর 500 ক্যারেক্টারের মধ্যে ও তো লোকে ওই কোনোভাবে শুধু নিয়ম রক্ষা করেছেন, অন্য কিছু তো করেননি। সেই মানুষগুলো যাবেন কোথায়? প্রতিদিন যদি দৈনিক 20টা 30টা করে অ্যাডজুডিকেশন হয়, 20 বছর লাগবে না 30 বছর লাগবে কেউ জানে না। এ নিয়ে কেউ কিছু বলছে না। না কোন দল ভাগে বিভক্ত হলো, কে কোন মিত্র কোথায় গেল। ভোটের আগে তো সবাই মেরাব বেঁধেছিল। এই যে রেশন পাচ্ছে না, পাসপোর্ট পাচ্ছে না, ল্যান্ড রেজিস্ট্রেশন হচ্ছে না, ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে না, ডোমিসাইল সার্টিফিকেট পাচ্ছে না, বলুন, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। সবার সম্ভব না। কিছু মানুষ তারা হাইকোর্টে এসছেন, তাদের অর্ডার হয়েছে, তাদের যে সকলেরই যে অর্ডার হলেই যে সেখানে অর্ডার কি দিচ্ছে হাইকোর্ট, যে এক্সপিডিশিয়াসলি তুমি এটাকে দেখো, তারপর তাকে ডাকছেন। কিছু জনের নাম সেই ডাকার ফলে তারা দেখাচ্ছেন, উঠে যাচ্ছে। কিন্তু আবার তো এটা সকলে সম্ভব না যে হাইকোর্টের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে
হাইকোর্টের একজন বিচারপতি। দ্বিতীয় হচ্ছে যে ধরুন 19টা ট্রাইব্যুনালের মধ্যে 2টো ট্রাইব্যুনাল অলরেডি ফাঁকা, চলে গেছেন বিচারপতিরা, খবরে প্রকাশ, তারা কি বলেছেন হোয়াটসঅ্যাপে, তার মানে 2জন বিচারপতি কমে গেছে। এই বৃহৎ সংখ্যক মানুষের যে সমস্যা, এই সমস্যা নিয়ে কেউ জনমানসে, বিশেষ করে এই মানুষের সমস্যা সমাধান করতে হবে। এই মানুষগুলো তাদের নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হবেন, এটা হতে পারে না। ফর্ম 6 নতুন করে দিয়েছেন, ইন্টেনশন কি? ফর্ম 6 গুলো এখনো পর্যন্ত অ্যাডজুডিকেটেড হচ্ছে না। এর অ্যাডজুডিকেশন করতে হবে, ফর্ম 6 এর প্রপার অ্যাডজুডিকেশন করতে হবে। টাইম বাউন্ড ম্যানারে ট্রাইব্যুনালে সমস্ত অ্যাপিল ডিসপোজড অফ করতে হবে। প্রয়োজনে ব্লক স্তরে ট্রাইব্যুনাল তৈরি করুন, এবং টাইম বাউন্ড মানে 2 মাস, 3 মাস, 4 মাস, এবং কারোর কোনো প্রকার নাগরিক সুবিধা বন্ধ করা যাবে না। রেশন পাওয়া, পাসপোর্ট পাওয়া, ল্যান্ড রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ডোমিসাইল সার্টিফিকেট, কিচ্ছু। মৌখিকভাবে বলছেন, অনেকের প্রচুর অসুবিধা। তারা গ্রামের একেবারে হতদরিদ্র মানুষ, রেশন পাচ্ছেন না। রেশন কারা নেই? এই মানুষগুলোকে সকলে মিলে উদ্ধার করতেই হবে। প্রতিদিন এই মানুষগুলো সমস্যা বাড়ছে, প্রতিদিন। কবে কোন জুলাই হবে, কি হবে, কে কোথায় মঞ্চ বাঁধবে, কে কত বড় মাইক বাঁধবে, মাইক বেঁধে ঝগড়া করবেন, মানুষগুলোর কি হবে? রাজনীতি বলেন আর যাই বলেন, সে তো মানুষের ভালোর জন্য। এই মানুষগুলোর কি হবে? এই মানুষগুলোর কথা সবাই ভুলে গেলেন। ভোটের আগে ভোট পাওয়ার জন্য সবাই বলছিলেন, ভোটের পরে এই মানুষগুলোর কথা জাস্ট ভুলে যাবেন। এই মানুষগুলো, তারা আমার দেশের নাগরিক। বাড়ির 4 জন মেম্বারের নাম উঠেছে, 2 জন মেম্বারের নাম ওঠেনি। বাবার উঠেছে, মায়ের ওঠেনি, আবার ছেলে মেয়েদের উঠে গেছে। বাবার উঠেছে, মায়ের উঠেছে, 2 ছেলের উঠেছে, 1 মেয়ের ওঠেনি। অদ্ভুত। সুপ্রিম কোর্ট টাইম এন্ড এগেন বলেছে নামের বানান ভুলের জন্য কখনো কারোর নাম বাদ যেতে পারে না। এই রিসেন্ট আবার বলেছে, আপনারা জানেন, আসামের ফরেনার্স ট্রাইব্যুনালের সাপেক্ষে। ফলে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, কোন ডকুমেন্টে SH, EI, KH, কোন ডকুমেন্টে SK, কোন ডকুমেন্টে KU, MIR, কোন ডকুমেন্টে KR লেখা আছে, কোন ডকুমেন্টে CH, AN, DR চন্দ্র, কোন ডকুমেন্টে CH লেখা আছে, কোন ডকুমেন্টে মানে একার আকারের গন্ডগোল, তার জন্য কারোর নাম বাদ যেতে পারে। নাম বাদ দিলেন, তারপরে ইনক্লুড করুন। ফর্ম 6 গুলো প্রপারলি ডিল করুন। ফর্ম 6 পড়ে আছে, ফর্ম 6 গুলো দিয়ে দেখে তাদের নাম ইনক্লুড করে দিন। নিউ ভোটার যারা, তাদের নাম ইনক্লুড করুন। এবং ইলেকশন কমিশনকে এই কাজটি করতে হবে। ইলেকশন কমিশনকে প্রপার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, এবং কোনো মানুষের কোনো প্রকার নাগরিক পরিষেবা পেতে যাতে অসুবিধা না হয় সেটা প্রশাসনকে দেখতে হবে, সেটা সকলকে দেখতে হবে। আর বিশেষ করে রেশনের মতো এরকম, যেখানে বিশেষ করে সমাজের প্রান্তিক মানুষ যেখানে ইনভলভ, যাতে 2 কিলো চাল, 1 কিলো গম তার উপর নির্ভর করতে হয়, তাদের রেশন দিতে হবে। ধন্যবাদ। এবং কারণ এখন সবাই তো ভুলে যাচ্ছেন, এই মানুষগুলো ভোটের আগে ইম্পর্টেন্ট ছিল, ভোটের পরে যাতে সমানভাবে ইম্পর্টেন্ট থাকে সেটা দেখাও সকলের কর্তব্য।